রাতে সিনক্রিয়েটের ভয়ে রিমা চুপচাপ যে শার্ট প্যান্ট আয়রন করে দিয়ে যেই না রুম থেকে বের হয়ে দেখলো নূর চুপচাপ সাদাবের রুম থেকে বের হলো। নূর মাথা তুলে দেখলো সাইমনের রুম থেকে বের হলো রিমা। দুজনে হকচকিয়ে গেল। রিমা আমতা আমতা করে বলল, আমি ওই আসলে কাল সাইমন ভাইয়ার প্রেজেন্টেশনতে কাপড় চোপড় আয়রন করে দিতে এসেছিলাম। সাইমন ভাই আমার রুমে ওয়েট করছে, রুমে কেউ নেই। নূর ভয় পেয়ে গেল। নূর তো এবারে সবার ছোট। বের হলো সবচেয়ে বড় ছেলের রুম থেকে, যার সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক ছিল না নূরের। রিমা নূরের হাতে তেলের বাটি দেখে জিজ্ঞেস করলো। তেল কেন নিয়েছিলি? নূর আমতা আমতা করে বলল, সাদা ভাইয়ের মাথা ভীষণ ধরেছিল, তাই মাথায় বিলি কেটে দিতে আর তেলে তেল দিয়ে দেওয়ার জন্য চুল মালিশ করে দিতে এসেছিলাম। রিমা তাকিয়ে রইল নূরের দিকে, তারপর একটু সামনে এসে বলল, সাদা ভাই তোকে বলেছে এসে চুলে তেল মালিশ করে দিতে, কই আমাকে তো ডাকলো না। নূর আমতা আমতা করে বলল, সেটা আর আমি কি জানি, সাদা ভাইয়াকে জিজ্ঞেস করো। হয়তো আমাকে জ্বালানোর জন্যই আমায় ডেকেছে। উনি তো সারাদিন আমাকে জ্বালাতেই চায়। রিমা চোখ বুলিয়ে তাকাল নূরের সারা শরীরে। কেমন যেন নূরকে একটু অগোছালো এলোমেলো লাগছে। তারপর রিমা বলল, ঠিক আছে, রুমে যাচ্ছি, শুয়ে থাক। আমি আমার রুমে যাচ্ছি, সাইমন ভাই আবার ওয়েট করছে। তার শার্ট প্যান্ট আয়রন হয়েছে কিনা এই জন্য জোর করে পাঠালো আমাকে। নূর অত শত কিছু বোঝে না। এত রাতে সাইমন ভাই কেন রিমার রুমে, তাও কিছু কোনো কিছু না বুঝেই বলল, ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। বলে আস্তে আস্তে হেঁটে নূর নিজের রুমের দিকে চলে গেল। আজকে নূরকে কেন যেন একটু অন্যরকম দেখাচ্ছিল রিমার কাছে এই মুহূর্তে। এত ঘোমটা দিয়ে ওড়না কখনো গায়ে পেঁচিয়ে থাকে না নর্মালি, কিন্তু আজ এত রাতে আশেপাশে কেউ নেই, তাও পুরো ঘোমটা দিয়ে পুরো শরীর পেঁচিয়ে ওড়না দিয়ে নিয়েছে। এই গরমের মধ্যেও চোখ ঘুরিয়ে তাকালো সাদাফের রুমের দিকে, দেখলো দরজাটা হালকা চাপানো। ভেতরে একটু উকি দিয়ে দেখলো ড্রিম লাইটের আলোতে দেখা যাচ্ছে সাদাব ভাই উপর হয়ে শুয়ে আছে। তারপর কিছু একটা ভেবে একটু মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল রিমা। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। নূর ঢিলাঢালা ভাবে হেঁটে নিচে নামছিল। সাদাফের দিকে চোখ পড়তে রাতের কথা মনে পড়ে গেল সাদাফের দেয়া প্রতিটি স্পর্শ। শরীরে কেমন মনে কেমন যেন একরাশ লজ্জা ভর করল নূরের। আস্তে আস্তে করে নিচে নেমে এলো। সাদাফের পাশের চেয়ারে আজকে বসলো না, বসলো অপোজিটে একটা চেয়ারে, খালি ছিল। সেখানে চেয়ার টেনে বসে পড়লো নূর। সবাই খাওয়া শুরু করলো। এদিকে নরিন, আফরোজ, সামিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছিল। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান অফিসিয়ালি কিছু কথাবার্তা বলছিল। সাইমন চুপচাপ বসেই ছিল। রিমা অন্যদিকে ঘুরে চুপচাপ খাওয়ায় মনোযোগী ছিল। হঠাৎ যেন বোমা ফাটালো সাদাফ। নরিন আফরোজের দিকে তাকিয়ে বলে বসল, আম্মু, আমি বিয়ে করব। সাথে সাথে নূরের হাত থেমে গেল। মনে হলো ভুল কিছু শুনলো। নরিন আফরোজ সাদাফের দিকে চোখ তুলে তাকালেন। হুমায়ুন রহমান সাদাফের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ফজলুর রহমান ও অবাক হয়ে গেল কথা শুনে। যে সরি যে ছেলে ক্ষুধা লেগেছে ঠিক মতো বলতে পারে না, সেই ছেলে টেবিলে বসে বলছে বিয়ে করবে সবার সামনে। যেন মাথার ওপর দিয়ে গেল সব কিছু। মনে মনে ভাবলো ফজলুর রহমান। সবার নজর এখন সাদাফের দিকে। নূর একমাত্র মাথা নিচু করে বসে রয়েছে, কোনো কথা বলছে না। নূরের এখন ভীষণ রাগ হচ্ছে, ভীষণ মানে ভীষণ। গতকাল তো কত করে বুঝিয়ে বলল, বিয়ে যেন না করে, তারপরেও লোকটা আজকে সকালে বিয়ের কথা বলছে। এত নির্লজ্জ লোকটা বিয়ের কথা বলতে মানুষের সামনে লজ্জা করে না তার? আর নূরের কথার কি কোনো মূল্য নেই লোকের কাছে? আর বিয়ে যদি করবে তাহলে কাল ওইসব কেন করলো? শুরু থেকেই কেন নূরকে বারবার ছুঁয়ে দেয় লোকটা? নূর কি এতটাই ফেল না? হুমায়ুন রহমান একবার আর চোখে তাকালে নূরের দিকে, দেখলো নূর চুপচাপ মাথা নিচু করে বসে আছে, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তারপর চোখ ঘুরিয়ে তাকালো সাদাফের দিকে, বুঝতে পারছে না ছেলে কি করতে চাইছে। অন্যদিকে সবাই খুশির সংবাদ শুনে খুশিতে আপ্লুত হয়ে বলেছে, মেয়ে কোথায়, বাড়ি কোথায়, পাত্রীকে নাকি আমরা পাত্রী দেখব?
অনেক ধরনের প্রশ্ন করছে সাদাফকে। সাদাফ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মেয়েকে তোমরা সবাই চেনো, ছোটবেলা থেকেই চেনো। আর চিন্তা করতে হবে না, তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে না, মেয়ে নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। হুমায়ুন রহমান দীর্ঘশ্বাস ছাড়ল। বুঝতে পারলো সাদাফ কি করতে চাইছে, কিন্তু নূর যে এইসবের জন্য অনেক ছোট, বয়সের তুলনায় ম্যাচুরিটি অনেক কম নূরের, আর এইসব কথা সহ্যই হচ্ছিল না। নির্লজ্জের মতো কিভাবে বলছে মেয়েকে সবাই চেনে আর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? সাবাপুকে দেখলে তো মনে হয় না ঠিক এতটাই নির্লজ্জ। ওর হতেও পারে, এই নির্লজ্জ লোকের প্রেমিকা তো নির্লজ্জই হবে। মনে মনে ভাবলো নূর। তারপর প্লেট টেবিলে জোরে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল নূর। নরেন আফরোজ বলল, কিরে তুই কোথায় যাচ্ছিস? কিছুই তো খেলি না। নূর বলল। ক্ষুধা নেই, আমি উপরে যাচ্ছি। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, বড় ভাইয়ের বিয়ের কথা শুনে খুশিতে প্রিপারেশন নিতে যাচ্ছে। কোন গানে ডান্স করবে এখন থেকে ঠিক করতে হবে তো। নূর সাদাফের কথা শুনলো কি ঠিকই, কিন্তু পিছনে ঘুরে তাকালো না। মনে মনে বলল, আজকে দেখাচ্ছি তাকে, বিয়ে করার স্বাদ যদি মিটিয়ে না দিই তাহলে আমার নামও নূর না। রিমা নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকালো সাদাফের দিকে। দেখলো সাদাফের মুখের মধ্যে কেমন একটা দুষ্টু মিষ্টি হাসি। এমন কেন মনে হচ্ছে সাদাফ ভাই শুধু নূরকে রাগানোর জন্যই এই কথাগুলো বলছে? রিমা চুপচাপ দেখতে লাগলো দুজনের কর্ম কাণ্ড কারখানা। নূর রুমে গিয়ে শুধু পায়চারি করছে আর রাগে ফুসফুস করছে। এমন সময় নিচ থেকে ডাক দিল নরিন আফরোজ। বলল, নূর, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যা। সাদাব কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না। নূর বলে বসলো, চলে যেতে বলো তোমার ছেলেকে, আমি আজ স্কুলে যাব না, ভালো লাগছে না আমার। নরেন আফরোজ অবাক হয়ে গেলেন। নূর তো কখনো এভাবে কথা বলে না। তোমার ছেলে বলে না, সবসময় সাদাব ভাইয়াই বলে। সাদাব অবশ্য নরেন আফরোজের পাশেই ছিল, শুনলো কথাগুলো, তারপর বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি ওর কি হয়েছে। নরেন আফরোজ সাদাফের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, ঠিক আছে, দেখ কি হয়েছে। মেয়েটা তো কখনো এরকম করে না। আমি ওর টিফিন রেডি করছি, যাতে দেরি না হয়, গাড়িতে খেয়ে নিবে। নরেন আফরোজ চলে যেতেই সাদাফ নূরের দরজা নক করলো। নূর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নূর বলল, বড় আমি আজকে স্কুলে যাব না, বলে দাও তোমার ছেলেকে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সাদাফ বলল, সাহস থাকে তো দরজা খুলে বড় মার ছেলেকে নিচে বল, দেখি তোর সাহস করটুক, থাপড়ে দাঁত ফেলে দেব। বেয়াদব, স্কুলে যাবে না, এখন বের হ রেডি হয়ে। নূর রাগে গজ গজ করতে করতে দরজা খুলেই দিল, যেন দেখিয়ে দিতে চাইল সাহস কতটুকু আছে। সাদাব দেখলো রাগে নূরের গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। ভিতরে ভিতরে খুব হাসি পাচ্ছে সাদাফের, কিন্তু বাইরে প্রকাশ করলো না। কাঠিন্যতা বজায় রেখে বলল, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হ, আমি এখানে বসলাম। নূর বলল। আপনি এখানে থাকলে আমি রেডি হব কি করে? সাদাব বলল, সেটা তো আমার হেডেক না, তোর মাথা ব্যথা। সময় দিয়েছিলাম, আগে তুই রেডি হোস নে, এখন আমি এখানে বসলাম। তুই ওয়াশরুমে যা, গিয়ে রেডি হয়ে আয়। আর এমন কিছু নাই তোর যা আমি ছোটবেলা থেকে দেখিনি, জন্ম থেকে দেখতেছি। সাদাফের গা ছাড়া নির্লজ্জ ছি মার্কা কথা শুনে নূরের চোখ দুটো আপনা আপনি বন্ধই হয়ে গেল। ভিতরে ভিতরে বলল, ঠিক কেন যে দরজাটা খুলতে গেল? একবার রেডি হয়ে দরজা খুলে দিলেই তো ভালো হতো। জিদ করে বড় বড় পা ফেলে আলমারি থেকে স্কুলের ইউনিফর্মটা বের করে ওয়াশরুমের দিকে চলে গেল নূর। ওয়াশরুমের দরজা এমন জোরে লাগালো যেন সাদাফের কানে খিলি লেগে গেল। সাথে সাথে সাদাফ আঙুল দিয়ে কানটাকে আটকালো। এমন জোরে লাগিয়েছে, বুঝতে পারছে নূরের মনের অবস্থা। সাদাফকে যেন না পারছে কাঁচা চিবিয়ে চিবিয়ে গিলে খেয়ে ফেলতে চাচ্ছে মেয়েটা। সামিয়া বেগম সবজি টিফিন বক্সে ঢুকাচ্ছে ও রুটি ঢুকাচ্ছে। নরিন আফরোজ এসে কফি মগে ঢালতে ঢালতে বলল, নূর আজকে এরকম করলো কেন রে? ওকে তো কখনো এরকম করতে দেখি না। সব সময় চুপচাপ শান্তশিষ্ট থাকে মেয়েটি। যে যাই বলুক কোনো কথার উত্তর দেয় না। আজ কেমন করে উঠেছে দেখছিস? সামিহা বেগম বলল, হ্যাঁ ভাবি, দেখছি বড় হচ্ছে, হয়তো কোনো কারণে মেজাজ গরম তাই এমন করতে পারে। আমাকে তো আর কিছু বলে না, বাবাদের আদরের মেয়ে, বাবারাই জানে কি অবস্থা। নরিন আফরোজের মাথায়
চলছে অন্য কিছু। নূরের একটি কথা ভীষণ ভাবাচ্ছে নরেন আফরোজকে। তোমার ছেলে যেভাবে রাগের বশে হলেও অধিকার নিয়ে বলেছে নূর, কেমন যেন কানে ঠেকলো ওনার কাছে। নর্মালি মেয়েরা তার উপর এভাবে অভিমান করে যার উপর কোনো অধিকার থাকে, কিন্তু ও যে সাদাফের অনেক ছোট। সাদাফকে কোলে নিয়ে ঘুরেছে, মানুষ করেছে, তাই এই বিষয়টা ভাবতে পারে না নরিন আফরোজ। কিন্তু নূর যে নরিন আফরোজের অনেক প্রিয়, অনেক আদরের। যদি কখনো এরকম হতো সাদাফের সঙ্গে। তারপর আবার দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে ভাবলাম, সি, ছেলের স্বার্থের জন্য কি ভাবছি। যেখানে সাদাব এখন বিয়ে করতে চাইছে সেখানে নূর তো এখনো বিয়ের বয়স হয়নি। তাই এই চিন্তা ভাবনা করাও যে একদম অবান্তর। তাই সামিয়া বেগমকে বললেন, তাড়াতাড়ি টিফিন বক্স তৈরি কর, ওনারা নামলো বলে। আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। নূর ওয়াশরুম থেকে স্কুল ইউনিফর্ম পরে বের হলো। এখনো হিজাব বাঁধেনি। হিজাব বাঁধতে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাই হন নিয়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নূর। সাদাব দেখতে লাগলো নূরের পাগলামি। নূরের বেল্ট পিছনে এখনো খোলা, হুক লাগানো হয়নি। সাদাব হেঁটে এসে নূরের পেছনে দাঁড়িয়ে সামনে হাত নিয়ে বেল্ট সুন্দর করে লাগিয়ে দিল। নূর কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে ক্রস বেল ঠিক করে দিবে, ঠিক এমন সময় নূর সরে গেল, বলল, কি করছেন? সাদাফ অবাক হওয়ার ভান ধরে বলল। কি করছে? নূর আমতা আমতা করে বুকে হিজাবটা রেখেই বলল। কি করছিলেন? কোথায় হাত দিয়েছেন আপনি? সাদাফ বলল। কোথায় হাত দিচ্ছে? নূর রাগের বশে বলে ফেলল। কালো আপনি আমায় এইভাবে স্পর্শ। আর কিছু বলে শেষ করতে পারল না নূর। সাদাফ আর একটু কাছে এসে ওর কানের কাছে ঝুঁকে বলল, কাল কি আমি কোথায় স্পর্শ করেছে? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই ভুল সময় আমার রুমে ঢুকেছিলি। তাই সম্পূর্ণ দোষ আমার একার না, দোষটা তোর। তুই আগে আমাকে স্পর্শ করেছিলি। এভাবে রাতে নির্জনে কি কোনো পুরুষকে ছুঁয়ে দিতে আছে নূর? নূর কাঁপতে লাগলো। সাদাফ হঠাৎ করে আবারও এত কাছে চলে আসায় যখনই সাদাফ নূরের এইভাবে কাছে আসে, নূর কেন যেন মোমের মতো গলে যায়। মনে হয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গলে গলে এভাবে মাটির সাথে মিশে যাচ্ছে। নূর মাথা নুইয়ে ফেললো। সাদাফ কানে কানে ফিসফিস করে বলল, এমন কিছু করিনি আমি, যে আমার অধিকার নেই এমন কোথাও স্পর্শ করিনি, এমন কোথাও স্পর্শ করিনি যে আমার জন্য নির্ধারিত না। এবার রাগ হলো, ভীষণ রাগ হলো। চোখ তুলে বলল, আপনি তার সামনে বিয়ে করছেন, তাহলে কেন এসেছেন এখানে? সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তোকে তো বলেছে তুই কেন চাচ্ছিস না আমার বিয়ে হোক? একটা কারণ দেখা, আমি বিয়ে করব না। নূর রাগে ফুঁসতে লাগলো। মনে মনে খুব ঝাড়তে লাগলো সাদাফকে। বারবার মনে মনে বলতে লাগলো, কেন আপনি আমার মনের কথা বুঝে নিচ্ছেন না? কেন সবকিছু আমায় মুখ ফুটে বলতে হবে? আপনিও তো কখনো মুখ ফুটে আমাকে কিছু বলেন না, কিন্তু ঠিকই আমার কাছে আসেন, আমায় স্পর্শ করেন, আমাকে এইভাবে পাগল পাগল করে দেন, কিন্তু নিজে মুখ ফুটে কিচ্ছু বলেন না আপনি। নূরের ভাবনার মাঝে সাদাফ নূরকে আবারও নিজের কাছে এনে সোজা করে দাঁড় করিয়ে বুকের দিকে ক্রস বেল্টটা ঠিক করে দিল। তারপর ধীরে ধীরে বলল, যা আমার তা শুধু দেখার অধিকার আমার। নিজেকে সাবধানে রাখবি, যত্নে রাখবি, ঢেকে রাখবি, অন্য কারো চোখ যেন তোর উপর না পড়ে। বলি একটু দূরে সরে বলল, আমি নিচে গাড়ি বের করছি, তাড়াতাড়ি নিচে আয়, আমার যেন ওর উপরে আসতে না হয়। সাদাফ বেরিয়ে যেতে নূর বড় একটি দীর্ঘশ্বাস ছাড়ল। এইমাত্র কি বলে গেল লোকটা? ওনার জিনিস মানে? আর ঢেকে রাখবো মানে কি? আমি কি বাজে ভাবে চলাফেরা করি নাকি? উনি এইসব কথা বলতে কি বোঝাতে চাইছেন? আর শুধু উনি দেখবেন মানে কি? হাজারো প্রশ্ন নূরের মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। এদিকে সাইমন প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে নিচে নামছে। নিচে নেমে কোথাও রিমাকে দেখতে পেল না। নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, বড়মু, রিমা কোথায়? নরিন আফরোজ বলল, তুই যখন উপরে গেলি তখনই তো বের হয়ে গেল। বলল নাকি খুব তাড়া আছে তাই চলে গেল, আজকে তোর সাথে যেতে পারবে না। সাইমনের মেজাজ গরম হলো, কিন্তু বড় আম্মুর সামনে তার প্রকাশ করতে পারলো না। চুপচাপ বলল, ঠিক আছে, আমি আসছি, প্রেজেন্টেশন আছে, আজকে আসতে একটু লেট হবে আমার।
রান্নাঘরের দিকে তাকিয়ে সাইমন বলল, মা আমি আসছি, প্রেজেন্টেশন আছে, দেরি হবে আমার। বারবার ফোন দিও না ক্লাসে থাকা অবস্থায়। একপ্রাশ বিরক্তি নিয়ে বের হয়ে গেল সাইমন। মনে মনে ভাবল, আজকে খালি আসুক বাসায়, বেশি উঠছে, পাখা দুটো কাটতে হবে, দেখাবো মজা আজকে। নূর যাওয়ার সময় নরিন আফরোজের হাত থেকে টিফিন বক্সটা নিল। নরিন আফরোজ দেখলো রাগে নূরের চোখ মুখ কেমন লাল হয়ে আছে। স্কুলে যাওয়ার সময় দেরি গড়াতে চাইলো না, তাই কিছু জিজ্ঞেসও করলো না, বলল, যা, গাড়িতে অপেক্ষা করছে সাদাব। নূর টিফিন বক্সটা বড় আমুর হাত থেকে নিয়ে নিয়ে দরজা দিয়ে বাইরে হেঁটে চলে গেল। নরিন আফরোজ নূরের দিকে এক নজরে তাকিয়ে রইল। বড় হয়ে যাচ্ছে মেয়েটা, একদিন বিয়ে দিয়ে পরে বাড়ি পাঠাতে হবে, কিন্তু কেন যেন মেয়েগুলোকে আর বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে ইচ্ছে করছে না। নিজেরাও তো এসেছিল অন্যের বাড়ি থেকে, এসে তো এই বাড়ির হয়ে গেছে। এক সময় তার মেয়েরাও চলে যাবে, কিন্তু মন মানতে যে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রান্নার ঘরে দিকে গেল নরিন আফরোজ। গিয়েই চোখে পড়ল সামিয়া বেগমের দিকে। সামিয়া বেগম সবজি কাটছিলেন। নরিন আফরোজ পাশে গিয়ে বললেন, রিমা আর নূর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, একদিন বিয়ে দিয়ে দিব, ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে। ভাবতে কেমন লাগে তাই না রে? মেয়ে দুটোকে তো আমার বাইরে দিতে ইচ্ছা করে না। হ্যাঁ ভাবি, তুমি ভাবছো বাইরে যেতে ইচ্ছে করে না, আমি তো ভাবছি নূর দিনকে দিন যেমন হচ্ছে বেয়ারা, শ্বশুর বাড়িতে গিয়ে না জানি কি হয়, কথা শুনতে হবে, মেয়েকে কিছুই শেখায়নি বলবে, অথচ বাপ চাচার জন্য কিছুই শেখাতে পারি না, কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। সব শ্বশুর বাড়ি তো আর আমাদের মতো হবে না, তাই না বলো? হাতে ধরে শিখিয়ে দিবে, ভুল হলে মাফ করে দিবে। সব সময় তো আর এমন হয় না, খুব চিন্তা হয় জানো। ও যেরকম কথায় কথায় রাগ করে, ছ্যান ছ্যান করে, খেতে চায় না, শ্বশুর বাড়িতে গিয়েও তো না খেয়ে বসে থাকবে। কেউ কি আর আমাদের মতো জোর করে খাওয়াবে ওকে? রিমাটা তাও অনেক ম্যাচিউর, নিজের কাজগুলো নিজে করতে পারে। সাইমনের কাজগুলো দেখো না, সব সুন্দর করে গুছিয়ে করে দেয়। আমার তো কোনো টেনশনই করতে হয় না। এই যে সাইমনের কাপড় চোপড়, এইটা সেইটা সব কিছু তো গুছিয়ে রাখে রিমা। মেয়েটা খুব সংসারী মেয়ে, খুব ভালো লাগে আমার এই রিমাকে দেখলে। ওকে নিয়ে অ্যাটলিস্ট আর যাই হোক শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে না। টেনশন তো হচ্ছে আমারে বুদ্ধু মেয়েটাকে নিয়ে, কথায় কথায় শুধু গাল ফুলিয়ে বসে থাকে, না খেয়ে বসে থাকে। নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এমনও তো হতে পারে ওকে বাসায় রেখে দেওয়া যায়। সামিহা বেগম অবাক হয়ে বললেন, কি করে বাসায় রাখবো? মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে তো দিতেই হবে। এমন একটা জামাই যদি পেতাম, হয় আমার মেয়ের জন্য মেয়ের মতো হয়ে যেত, আর না হলে আমার মেয়ে জামাইয়ের ভয়ে জামাইয়ের মতো হয়ে যেত। বলে হেসে ফেললেন সামিহা বেগম। নরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়ল, মনের কথা মনে রাখলো, মুখ ফুটে আর কিছুই বলল না। আগে নিজে ভাববে, তারপর কথা বলবে। সাদাব তো বললো কাকে যেন বিয়ে করতে চায়, ছেলের পছন্দ তো দেখতে হবে। নরিন আফরোজ নিজের কাজে মনোযোগী হলো। এদিকে সাদাব গাড়িতে বসে অপেক্ষা করছে নূরের জন্য। নূর এসে হনহনি গাড়ির পেছনের সিটে দরজা খুলে বসে পড়লো। সাদাব অবাক হয়ে গেল নূরের কাণ্ডে দেখে। সে সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, কি হলো এটা? তুই পেছনে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? চুপচাপ সামনে আয় বলছে। না, আমি সামনে বসবো না। আপনি তো কয়দিন পর বিয়ে করবেন, সামনে আপনার বউকে বসান। অন্যের জায়গা নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। নূর বলল। সাদাব সামনের দিকে তাকিয়ে মুচকি হাসলো, আঙুল দিয়ে কপালে একটু চুলকাতে চুলকাতে বলল, সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে, এখন তুই সামনে আয় কোম্পানিতে। তাড়াতাড়ি আয় বলছে, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। যাবো না আমি সামনে, পিছনেই বসবো আমি। বলেছি তো একবার আমি সামনে যাব না, পিছনেই বসবো আমি। তুই ভালো মতো সামনে আসবি নাকি আমার পেছনে আসতে হবে? সাদাব চুপচাপ গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। সাথে সাথে পেছনে দরজা খুলে যেই মাথা ঢুকিয়ে দিল নূর, ভয়ে সিটের মধ্যে আশ্রয় হয়ে পড়ে গেল। সাদাব নূরের উপর ভর না দিয়ে দু হাত দুপাশে দিয়ে নূরের উপর ঝুঁকে বলল, তুই কি এখন উঠে চুপচাপ সামনে যাবি, নাকি আমার আরো কিছু করতে হবে? আর কিছু মানে? ভয় পেয়ে জানতে চাইল নূর।
বুঝতে পারছিস না কি? ঘোর লাগা কণ্ঠে বলল সাদাফ। বলেই নূরের গালে হাত রাখলো, আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, তোকে দেখলে আমার এমন লাগে কেন নূর? কেমন লাগে? এই যে তোকে বুকে নিয়ে আদর করতে ইচ্ছে হচ্ছে, ঠোঁট দুটো ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে নূর। নূর বলল। বলেই নূরের ঠোঁটের দিকে হালকা ঝুঁকতেই নূর চোখ বন্ধ করে ফেলল। সাদাফ মুচকি মুচকি হাসছে নূরের ভয় পাওয়া দেখে। নূর ভয় পেয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে আসলো। নিজের চোখের সামনে সামনে সাদাফকে দেখে বারবার নিজের উপরে খেয়ে হারিয়ে ফেলল নূর। তারপর আমতা আমতা করে বলে, কিছু করতে হবে না, আমি সামনে যাচ্ছি। আমার উপর থেকে সরুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানতে চাইলো সাদাফ। নূর চুপচাপ শুয়ে রইল। সাদাফ ধীরে ধীরে নূরের উপর থেকে উঠে দরজা ঠিকমতো খুলে দিল, বলল। সামনে আয়। নূর চুপচাপ উঠে বসলো। অফিসে বসে আছেন হুমায়ুন রহমান, কিছু একটা ভাবছেন। ফজলুর রহমান একটি ফাইল দেখছিল। হঠাৎ হুমায়ুন রহমান বলল, শুনলি তো সাদা বিয়ে করতে চাইছে। ফজলুর রহমান মাথা তুলে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, ছেলে বড় হয়েছে, বিয়ে তো করতে চাইবেই। আমাদেরই ভাবা উচিত ছিল, তা না করে নিজেরা বসে রইলাম। ছেলের মুখ ফুটে বলতে হলো, ভাইয়া একটা জিনিস খেয়াল করেছো? ও বলল পাত্রীকে আমরা ছোটবেলা থেকেই চিনি। তখন কথাটি ধরনি, কি হতে পারে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন, তারপর একটু আমতা আমতা করে বললেন, আচ্ছা, পাত্রী যদি তোর খুব চেনা হয় তাহলে কেমন হবে? ফজলুর রহমান বললেন, ভালোই হবে, চেনা জানার মধ্যে হলে তো ভালো, আর নতুন করে চেনা জানা করতে হবে না, সব কিছু আগে থেকেই বোঝাপড়া হয়ে থাকবে। আমি তো আবার আশেপাশে বিয়ের উপযুক্ত একদম কোনো মেয়েকে দেখি না ভাইয়া, যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হুমায়ুন রহমান চুপ করে রইলেন, আর কিছু বললেন না। বললেন, সেটা হয়তো সাদাব জানে, হয়তো আমাদের মাথায় এখন আসছে না। মেয়েটা হয়তো আমাদের খুবই পরিচিত। তারপর কি মনে করে যেন বলল, আচ্ছা, আমাদের মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদেরও তো বিয়ে দিতে হবে। নূরকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা? ফজলুর রহমান শর্ট করে তাকালেন ভাইয়ের দিকে, তারপর বললেন, এখনো তো ও ছোট ভাইয়া, ওকে নিয়ে আর কি চিন্তা করব। তার আগে তো রিমার পড়াটা শেষ হলে বিয়ে দিব, তারপর নূরকে নিয়ে চিন্তা। রিমো তো লেখাপড়ার জন্য অনেক সিরিয়াস, এজন্য ওর লেখাপড়া আরেকটু এগোনোর পর ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠলে বিয়ের কথা চিন্তা করব। কিন্তু নূর তো আবার লেখাপড়া বেশি একটা করতে চায় না, তাই জিজ্ঞেস করলাম নূরকে নিয়ে তোর কোনো প্ল্যান আছে কিনা। আমি তো বড় বাবা হিসেবে নূরকে বাইরে দিতে রাজি না, তুই তো ওর নিজের বাবা, তাই জিজ্ঞাসা করলাম। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, নিজের বাবা বলে কি ভাইয়া, আমার চেয়ে বেশি অধিকার নূরের উপর তোমার, কারণ নূর তোমার সবার আগে বাবা বলে ডেকেছিল, মনে নেই তোমার? হুমায়ুন রহমান হাসলো, বলল, হ্যাঁ, সর্বপ্রথম ও আমাকে বাবা বলে ডেকেছিল। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সাদাব যে ছোটবেলা তোর কাছ থেকে নূরকে চেয়ে নিয়ে গিয়েছিল, মনে আছে তোর? এখন বিয়ে দিতে গেলে যদি বলে না বিয়ে দেবে না, ওর কাছে রেখে দেবে, তখন? ফজলুর রহমান খুব হাসলেন। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা, যেদিন সাদাফের কোলে দিয়ে বলেছিল প্রমিস করে, হ্যাঁ এখন থেকে নূর তোর, তাই বলল, হ্যাঁ ভাইয়া, ছোটবেলা তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গিয়েছে, এখন আর কি এসব মনে আছে? আর তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে, কি করব বলো? হুমায়ুন রহমান আমতা আমতা করছে। ফজলুর রহমান খেয়াল করলো, তারপর জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ? হুমায়ুন রহমান সাহস করে বলল, যদি সাদাব এখনও তোর কাছে নূরকে চেয়ে বসে, আজও কি নূরকে ওর হাতে দিয়ে প্রমিস করে বলবি এখন থেকে নূর সাদাফের? ছোটবেলা যে পুতুলটাকে তোর কাছ থেকে চেয়ে নিয়েছিল, তোর কাছে প্রমিস করেছিল, বড় হওয়ার পর যদি তোকে বলে সে প্রমিস রক্ষা করতে, এই পুতুলটাকে ওকে দিয়ে দিতে, তখন কি করবি তুই? ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন, অবাক হতেও যেন ভুলে গেলেন, চোখের পলকও না ফেলে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। রাত 11টা, সবাই যার যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের রুমে শুতে চলে গেছে। সবাই যার যার নিজের ভাবনায় চিন্তায় ব্যস্ত। নরিন আফরোজ ব্যস্ত নিজের চিন্তায়, হুমায়ুন রহমান ব্যস্ত নিজ চিন্তায়, ফজলুর রহমান ব্যস্ত
ভাই কী কথার ইঙ্গিত দিল সেটা নিয়ে। সাইমন রিমা ব্যস্ত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা নিয়ে। এদিকে নূর ভাবছে সাদাব ভাই বিয়ে করতে চায়, তাহলে ওর সাথে কি। এদিকে সাদাব ভাবছে নূর কবে বড় হবে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল সাইমন ও তাই। সাইমনের অনেক আজকে মেজাজ গরম, জানে না কেন এরকম করছে রিমা। ঠিকমতো কথাও বলছে না, কথা না বলে ফোন দিল, ফোন ধরে না কোনো মতে। হ্যালো বলে কথা শুনে রেখে দেয়। সাইমন আর কোনোভাবেই বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে রিমার সাথে। রিমা এখন এরকম করছে, আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সাইমন। এদিকে নূর নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদাফের বলা কথাগুলো। সকালবেলা স্কুল যাওয়ার সময় যখন বলেছিল গভীরভাবে ছুঁয়ে দিতে চাই। বারবার একটি কথাই কানে বাজছে নূরের। ভাবছে আসলে যদি সাবা আপুকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাহলে কেন শুধু শুধু নূরের সাথে এরকম করে। নূরের আজকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে সাদাব ভাইকে। অবশ্য দিতে হবে, যত যাই করুক আজকে নূর কোনোভাবেই ভয় পাবে না, পড়বে না। তাই নূর হাতে তেলের বাটি নিয়ে নিল। যদি বলে কেন এসেছিস, বলবে তেল মালিশ করে দিতে। কিন্তু নূরের প্ল্যান অন্য কিছু। নূর জানতে চায় যদি আপুর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে অবশ্যই ওনার মোবাইলে কিছু পাওয়া যাবে। আজকে তেল দেওয়ার বাহানায় ওনার মোবাইল চেক করবে নূর। যদিও ধরা খেয়ে যায় তাহলে বলবে মাথা তেল মালিশ করে দিতে এসেছি। নূর চুপি চুপি ধীরে পায়ে চলে এলো সাদাফের রুমের বাইরে। সাদাফ রুমের দরজা লাগিয়ে ঘুমায়নি, দরজা চাপানো, ভেতরে ডিম লাইটের আলোতে জ্বলছে। সাদাফ ঠিকই টের পেল নূর এসেছে। নূরের গায়ের জনসন বেবি পাউডারের গন্ধটা শুনে বুঝতে পারে বলদিটা এসেছে। তাই ভাবলো নূর যে কাজে এসেছে ওকে করতে দেওয়া যাক। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রইল সাদাফ। নূর দরজা লাগিয়ে দিল রুমের ভেতর ঢুকেই। তারপর এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি। তেলের বাটিটা টেবিলে রেখেই দেখলো শিয়রের পাশে বালিশের কাছেই মোবাইলটি আছে। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো। নূরের মনে কু গেল, নিশ্চয়ই সাবা আপু মেসেজ করেছে কোনো। নূর এগিয়ে গেল ধীরে ধীরে সাদাফের শিওরের পাশে। সাদাফের ঠিক অপোজিটে পাশে মোবাইলটা মাথার কাছে দাঁড়িয়ে নূর ভালো করে খেয়াল করলো সাদাফ ঘুমিয়েছে কিনা। আঙুল দিয়ে নাকের কাছে নিঃশ্বাস নিয়েও গেল হাত, দেখলো হ্যাঁ নিঃশ্বাস ভারী, তার মানে ঘুমোচ্ছে। নূর আস্তে আস্তে সাদাফকে পাশ কাটিয়ে খাটের ওপরে এক হাঁটু ভর দিয়ে মাথার কাছ থেকে মোবাইলটা চুপচাপ নিয়ে নিল। নিয়ে ও ভাবে শিওরের পাশে বসে মোবাইলটা দেখতে লাগলো। একটু আগে একটা নোটিফিকেশন এসেছিল, কিন্তু এখন মোবাইলে পাসওয়ার্ড জানা নেই, তাই খুলতে পারছে না। অনেক চেষ্টা করছে, জন্মদিন তারিখ দিল, কাজ হচ্ছে না। জন্মসাল দিল, কাজ হচ্ছে না। ফোন নম্বর দিল, কাজ হচ্ছে না। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে টিপাটিপি করার পর বিরক্ত হয়ে গেল নূর। কোনোভাবে কাজ হচ্ছে না দেখে মুখ দিয়ে বের হয়ে গেল, ধ্যাত, কি একটা বালের পাসওয়ার্ড দিয়েছে, খুলতেই পারছি না। নূরের এরকম গালি শুনে সাদাফ বোকা মনে গেল। কি ভেবেছিল আর কি বের হলো নূর। একা একা তাহলে এরকম গালিগালাজ করে নিজে নিজে, আর সবাই আমরা ভাবি তাকে ভদ্র মনে করি। মনে মনে হাসলো সাদাফ। নূর বাচ্চাদের মতো করে মোবাইলটা ঝাঁকাতেই লাগলো। সাদাফের আর সহ্য হচ্ছিল না, খাট কাঁপছিল নূরের ঝাঁকিতে। এদিকে নূরের বারবার ঝাঁকিতে সাদাফের গা কেঁপে উঠছে। সাদাফের গায়ের সাথে একেবারে মিশেছিল নূর। এমনিতেই নূরের বেবি পাউডারের গন্ধে সাদাফের যেন নেশাই লেগে গেছে। তার উপরে মেয়েটা এভাবে কাঁপছে। বাধ্য হয়ে মাথা তুলল সাদাফ, তুলে বলল, কি শুরু করেছিস? নূরের হাত থেকে সাথে সাথে মোবাইলটাই পড়ে গেল বিছানায় সাদাফের পিঠের উপর। তারপর সাদাফ কোনো মতে মোবাইলটা সরিয়ে উপর হয়ে শুয়ে বলল, কি সমস্যা? প্রতিদিন রাতে আমার রুমে কি করিস তুই? নূর বলল, কই কিছু না তো, আমি তো তেল দিতে এসেছি আপনাকে। দুষ্টু ভঙ্গিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই আমাকে তেল দিতে এসছিস? তা কই তোর তেল? নূর আমতা আমতা করে বলল। ওই তো কোথায় যেন রাখলাম একটা। সাদাফ সাথে সাথে নূরের এক হাত ধরে ঝাটকা দিয়ে বিছানায় ফেলে নূরের উপর শুয়ে বলল। তা কোথায় তেল দিতে এসছিস আমাকে? নূর ধীরে ধীরে বলল, শরীরে না, মাথায়। কিন্তু আজকে তো মাথা ব্যথা নাই, ব্যথা তো আজকে অন্য জায়গায়। তুই শিওর যেখানে ব্যথা সেখানে তেল লাগিয়ে দিবি?
নূরের বিছানায় চেপে ধরে কানে কানে ফিসফিস করে কথাগুলো বলল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের নাকের কাছে সাদাফের পুরুষের একটা গন্ধ আসছে। পুরো রুমে বিছানায় সেই গন্ধ পাচ্ছে নূর। যেন নিজেকে মাতাল মাতাল লাগছে, কোনোভাবে সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করছে বিছানা চাদর, কিন্তু সাদাফ নূরের হাত চেপে ধরে আছে। সাদাফ নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি করে বল, আমার রুমে কেন এসছিস? তাহলে আজকে বের হতে দিব না। এইভাবে রাতভর আমাকে কোলবালে শুয়ে আমার নিচে শুয়ে থাকবে। নূর কোনো মতে আমতা আমতা করে কান্না করে বলল, সত্যি করে বলছি, তেল তেল মালিশ করে দিতে এসেছি। ওই তো সামনে টেবিলে রেখেছি, মাথা ঘুরিয়ে দেখুন। প্লিজ যেতে দিন আমায়, আমি তেল মালিশ করে দিয়েই চলে যাব, সত্যি বলছি। সাদাফ নূরের কান্না মাখা কথা শুনে মনে মনে হাসলো, তারপর বলল, বিশ্বাস আর তোকে? গভীর রাতে তুই আমার রুমে এসছিস, না জানে তোর উদ্দেশ্য কী ছিল। এখন হাতে হাতে ধরা খেয়ে গেছিস। আর এক মিনিট, আমার মোবাইল দিয়ে তুই কী করছিলি? এত রাতে তুই আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়েছিলি কেন? আমি ঘুমিয়ে গেলে নিশ্চয়ই আমার মোবাইল দিয়ে কিছু একটা করতি তুই। সত্যি করে বল, কি করতি? বলে নূরের আরো কাছে ঝুঁকে এসে কানের লতিতে নাক ঘষতে লাগলো। নূর যেন আর নিঃশ্বাস নিতে পারছিল না সাদাফের এই আচরণে। নূরের চোখ আবেশে বুঝে আসছিল, কোনো মতে কাপা কাপা কণ্ঠে বলল, ছেড়ে দিন আমায় প্লিজ, আমি তেল মালিশ করে দিতে এসেছিলাম, সত্যি করে বলছি। আর না বলে রুমে আসবো না আমি, সত্যি সত্যি এবারের মতো মাফ করে দিন প্লিজ। সাদাফ বলল, তুই এর আগের বার আমার কাছে এভাবে মাপ চেয়েছিলে, বলেছিলে অনুমতি ছাড়া রুমে আসবি না। আজকেও এসছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। কিন্তু ভাবছি তোকে আজকে কী শাস্তি দেওয়া যায়। একটু অভিনব শাস্তি দেওয়া দরকার, কি বলিস? নূর ভয়ের সাথে সাথে চোখ খুলে ফেলল। নূর চোখ খোলার সাথে সাথে সাদাফ নূরের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে বসলো। নূর যেন জমে গেল বরফের ন্যায়, শক্ত শরীরের রক্তগুলো জমে বেঁধে গেল, আর নড়াচড়াও করছে না। নূরের দুই হাত চেপে রেখে আরেক হাত নূরের কোমরে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কি শাস্তি দেবো তোকে আজ, বল। নূর কিছু বলবে তার আগেই সাদাফ নূরকে ছেড়ে বিছানায় থেকে নেমে দাঁড়ালো। তারপর নূরের চোখ খুলতেই নূরের সাথে সাথে কোলে তুলে নিল। নূর বলল, কি হলো, কোলে তুলে নিলেন কেন? কি করবেন আমাকে? কি ফেলে দিবেন আপনি কোল থেকে? সাদাফ হাসতে হাসতে নূরকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের ভেতরে ঢুকেই নূর কোল থেকে নামার জন্য ছটফটি ছোটাছুটি করতে লাগলো। নূরকে শক্ত করে ধরে পানির ট্যাপ ছেড়ে দিল। নূর ঠান্ডায় জমে গেল, সাথে সাথে সাদাফকে জড়িয়ে ধরলো। সাদাফ নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরকে কানে কানে বলল, যে আগুন আমার ভিতরে জ্বালিয়েছিস, আমি পড়ছি। আমার মাথা এখন ঠান্ডা করতে হবে, তাহলে তো কেউ এখন ভিজিয়ে ঠান্ডা করব আমি। এত রাতে ঠান্ডায় একা আমি কষ্ট করব কেন? তুইও কষ্ট করবি, কারণ তুই এসছিস আমার ঘরে। বলে নূরকে কোল থেকে নামিয়ে দেওয়ার সাথে চেপে ধরে দুজনেই ভিজতে লাগলো। নূরের সারা শরীর ভিজে চুবুথুবু অবস্থা। সাদাফের চুল, নাক, গলা, গাল বেয়ে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে নূরের কপালে, গালে, সারা শরীরে। নূর উপরে তাকাতে পারছে না। হঠাৎ করে একরাশ লজ্জা জেঁকে ধরেছে নূরকে। সাদাফের নিশা ধরা চোখে তাকালো নূরের দিকে। সাদা জামা পরে থাকায় ভেতরে মোটামুটি সব কিছু দৃশ্যমান। বিচে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বিছানায় জোরপূর্বক কোলে করে নূরকে ওয়াশরুম পর্যন্ত টেনে আনায় কোথাও হয়তো ওড়নাটা পড়ে গিয়েছে। সাদাব চোখ দুটো গিয়ে ঠেকলো নূরের বক্ষপানে, যা খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার দর ওঠানামা করছে। সাদাব দু হাত দেয়ালে চেপে ধরে কোনো মতে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। কোথায় মাথায় পানি ঢেলে একটু ঠান্ডা করতে এসেছিল সাদাফ, কিন্তু এই মেয়ে ঠান্ডা পানির মধ্যেও সাদাফের ভেতর আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাদাফের ভেতরে জ্বলন। নূরকে বোঝাতে পারছে না, নিজেকে সংযত রাখতে পারছে না। এই ঠান্ডার মধ্যেও কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। তারপরও কোনো মতে চোখ খুললেও দুই হাত বুকে আড়াআড়ি করে রেখে বলল, আপনি কি আমায় ভালোবাসেন না? সাদাফ এমনিই জ্বলছে তার উপর নূরের এই প্রশ্ন। সাদাফ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে নূরের কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসলে কি করবি, আর না বাসলে কি করবি? এদিকে সাইমন অপেক্ষা করছে কখন রিমার কাছে জিজ্ঞেস করবে, তাই
রিমাকে ফোন দিল। রিমা ফোন ধরছে না। আরও বিরক্ত হচ্ছে সাইমন। বাধ্য হয়ে রিমার রুমের সামনে দিয়ে হনহনিয়ে হেঁটে গেল সাইমন। রিমা দরজা লাগিয়ে শুয়েছে আজ। সাইমন বারবার দরজায় নক করছে। সাইমন বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু দরজা খুলছে না রিমা। সাইমন বাধ্য হয়ে বলল, তুই যদি এবার দরজা না খুলিস আমি আরো জোরে জোরে নক করবো। রিমা বাধ্য হয়ে দরজা খুলে দিল। সাইমন সাথে সাথে রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিমা বলল, দরজা লাগলে কেন? সবাই কি মনে করবে? খোলো এক্ষুনি। বলে যেই না রিমা দরজা খুলতে যাবে তার আগে সাইমন রিমার হাত দুটো ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, যা জানতে চেয়েছি তার উত্তর দিন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়বো না। বলল নূর। সাদাব মুচকি এসে নূরের থুতনিতে ধরে মুখটা উপরের দিকে তুলল। সাদাবের মুখ ধুয়ে ধুয়ে পানি পড়ছে নূরের মুখের উপর। সাদাব ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর? উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকা নূর বুঝতে পারলো না সাদাবের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়বো না। সাদাব দুষ্টিমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথে বলে উঠল, কি করছেন? দরজা কেন লাগাচ্ছেন? সাদাব বলল, লম্বা যেহেতু সময় এখানে থাকবে তাই ভাবলাম দরজা লাগিয়ে দিই। কখন কি ঘটে যায় বাইরে থেকে যেন কেউ টের না পায়, আর তো লজ্জা না থাকতে পারে আমার আছে। সাদাফের এবার যেন একটু সিরিয়াসই হলো। নূরের দিকে তাকিয়ে বলল, নূর তুই কেন চাস না আমি বিয়ে করি বল? নূর ওইভাবে দুই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতা আমতা করে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন। আপনি ভালোবাসেন কি না আমায়? যদি সাবা আপুকে বিয়ে করবেন, তাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে আপনাকে। সাদাব বলল, তার আগেও আমি তোকে একটা প্রশ্ন করেছিলাম, কেন তুই আমাকে অন্যদের কাজিনদের মতো বা ভাইয়ের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এসব করার পরও তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারোর সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কার স্পর্শে শিহরিত হয়ে জানিস? বলেছিলাম তুই তো নিজের মনকে প্রশ্ন কর। উত্তর পেয়েছিস নূর? গোর লাগা কণ্ঠে জানতে চাইল সাদাফ। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। নূর ভিতরে ভিতরে জানে উত্তর পেয়ে গেছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটি বুঝে নিচ্ছে না এত কিছু? বুঝে এত বয়স হয়েছে, নূর একটা ছোট্ট মানুষ, কেন ওর মুখ থেকে বুঝতেই পারে না? সাদাফ ভাই, নূরের খুব অভিমান হচ্ছে। এই যে নূর সাদাফের সব কিছু এত অধিকার খাটায়, এটা কি সাদাফ ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে, বজ্র অভিমান হচ্ছে। কথা বলবে না। নূর সাদাফের সাথে ছুঁচ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি? উনি একটু কি বলতে পারে না? নূরের বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূর কি এতটাই নির্লজ্জ? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাফ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমের দরজা লাগিয়ে দেয়ালের রিমার কি করছো? কেউ দেখলে কি বলবে? সাইমন বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে ভদ্র মানুষের মতো। তুই আমার ফোন কল এড়িয়ে চলছিস, আমাকে এড়িয়ে চলছিস। কি করেছি আমি তোর সাথে? আমার কিছু হয়নি যতদূর আমার মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর এমন কি হয়ে গেল? কেন তুই এমন করছিস? কেন উত্তর দিচ্ছিস না? কেন আমার পাশে পাশে তোকে দেখি না? কেন আমার সবকিছু তুই এখন ঘুষিয়ে দিস না? রাগের বশে রিমার হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমা রাগে ক্ষোভে বলল, পারবো না আমি। আমার ঠেকা পড়িনি তোমার এসব কাজ করার জন্য। যাও বিয়ে করো, গার্লফ্রেন্ড আছে, তাকে দিয়ে করাও। সাইমন অবাক হয়ে গেল। বিয়ে করবে, গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোথা থেকে পেলো? আর বিয়েই বা কিভাবে হবে? যেখানে এখনো সাদাব ভাইয়ের বিয়ে হয়নি, সেখানে সাইমনের তো বিয়ের বয়স হয়নি। অবাক হয়ে বলল, আর গার্লফ্রেন্ড? কিসের বিয়ে? কি আবল তাবল কথা বলছিস? গার্লফ্রেন্ড কোত্থেকে পাবো? আর তোকে কে বললো আমি বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হাওয়ায় হাওয়ায় কথা ভাসে। আমি তো কোনোদিনও তোকে মুখে এ কথা বলিনি। রিমা এবার সজোরে একটি ধাক্কাই লাগালো সাইমনকে। বলল, এত কিছু আমি শুনতে চাই না। রুম থেকে বের হও, সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে। এক্ষুনি যাও। বলে যেই না বিছানার দিকে যাবে অমনি সাইমন আবারও রিমাকে হাত ধরে হ্যাচকাটার নিজের বুকের সাথে লাগিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস কিন্তু রিমা।
আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবি না। রিমা রাগে হিসিসি বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম। এক্ষুনি বের হও আমার রুম থেকে। সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। রাগ কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, করেই ফেল অদ্ভুত এক কাজ। সাথে সাথে আঁকড়ে ধরল রিমার চোখ। শরীরে যত ক্ষোভ আর যত রাগ ছিল সব যেন একসঙ্গেই জেরে ফেলতে লাগলো রিমার চোচের উপর। রিমার সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুই হাত দিয়ে আঁকড়ে ধরলো সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাইমন শক্তির সাথে পেরে উঠল না রিমা। সাইমন রিমার মাথার পেছনে চুলগুলো আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতেই লাগলো। ঠিক 5 মিনিট ধরে চুমু খেলো সাইমন। 5 মিনিট পর ধীরে ধীরে রিমাকে ছেড়ে দিল। রিমা কিছুটা সময় নিল ধাতস্থ হওয়ার জন্য। সময় সাইমন তাকিয়ে আছে রিমার দিকে। একটু ঝুঁকে ওঠার আগেই শুরু হলো সাইমনের উপর অত্যাচার। থাপ্পড়, চর, কিল, ঘুষি, একটাও যেন থেমে নেই। রিমা এক নাগারে বলতেই লাগলো, বাইরে লুচ্চামি করবি, গার্লফ্রেন্ড আছে, বাসায় বিয়ে করবি, তোর এত বড় সাহস হলো কেন? তুই আমাকে চুমু খেলি, শয়তান! সাইমন যেন অবাক হয়ে হওয়া ভুলেও গেল। এক, রিমা ওকে তুই করে বলছে। দ্বিতীয়ত, এত ছোট্ট হওয়া সত্ত্বেও বয়সে বড় একজনকে চর, থাপ্পড়, কুশি মারতে মারতে নিয়ে বিছানায় ফেলে দিল। সাইমনের উপর চড়ে কলার ধরে ছাকাতে বলল, তোর এত বড় সাহস কেন? তুই বাইরে প্রেম করে বেড়াস আর আমার ঠোঁটে চুমু খেলি? আমার জীবনের প্রথম চুমুটা এখন ফেরত দে, ফেরত দে চুমু। শয়তানের বাচ্চা বলতে গিয়েও আবারও থেমে গেল রিমা। সাইমন এক দৃষ্টিতে তাকিল রিমার দিকে। রিমার হাত দুটো চেপে ধরে রেখেছে সাইমন। কিছুক্ষণ আগে রিমা ব্যবহার এভাবে আক্রমণ করায় রিমাকে বিছানায় ফেলে দিয়ে রিমার উপরে হালকা ঝুঁকে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রেখেছে সাইমন। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, মেরে ফেলবি? তোকে তো আমি সহজ সরল মেয়ে মনে করেছিলাম, তুই তো পুরো একটা ডাকিনি। আমি চুমু খেয়েছি, চুমু এখন কিভাবে ফেরত দিব আমি? ঠিক আছে, তারপরও তো যেহেতু ফেরত লাগবে, চুমু ফেরত যা এখন নিয়ে দিচ্ছি। তুইও কি মনে রাখবি, আমি কোনোদিন কারোর কাছে ঋণী থাকি না, তোর কাছে ঋণী থাকবো না। বলেই সাথে সাথে আবারও রিমার ঠোঁট আঁকড়ে ধরলো সাইমন। কষে একটা চুমু খেয়ে রিমাকে ছেড়ে দিল। রিমা যেন অবাক হতেই ভুলে গেল। ফিরত দেখে কিছুই বলল না। মহা ভুলটাই না করেছে রাগের মাথায়। রিমাও ও তো আরও এই সুযোগ পেয়ে আরও একটা খেয়েই বসলো। রিমা ভ্যা ভ্যা করে কেঁদে দিল, বলল, তুই আমাকে আবার চুমু খেলি? সাইমন এবার রিমার কানের কাছে ফিসফিস করে বলল, একদম কান্না করবি না, সবাই শুনে ফেলবে। আর সাহসের কি আছে এখানে? চুমু খেয়েছে, 101 বার খাবো। যখন আমার ইচ্ছা হবে তখন আমি খাবো। তোর সাথে তো আমি কথা বলতে এসেছিলাম, বারবার সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুই একটিরও গ্রহণ করিসনি। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর সুদূর ভবিষ্যতে আমার কোনো বিয়েও হচ্ছে না। তবে এটুকু শিওরে থাক, আমার সব কাজ তোকেই করতে হবে। তুই আগে করেছিস, তাহলে এখন থেকে তোকেই করতে হবে। যদি খালি একবার বলিস তুই এক কাজ করতে পারবি না, তাহলে এইভাবে তোর উপর চুমুর বৃষ্টি হবে। বিছানায় শুয়ে আছে হুমায়ুন রহমান ও নরিন আফরোজ। হুমায়ুন রহমান ভাবছেন ছেলের কথা, বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমাতে পারছেন না। নরিন আফরোজ আমতা আমতা করে বলল, জেগে আছেন? একটি কথা বলতে চাইছিলাম। হুমায়ুন রহমান এমনি জেগেছিল, তাই বলল। হ্যাঁ বলো, তুমি ঘুমাওনি কেন? নরিন আফরোজ বলল, আপনিও তো ঘুমাননি। আচ্ছা, আপনার সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম। জানি না কিভাবে বলবো, ভয় লাগছে। অভয় দিলে বলতাম। এত বর্ণিতা করে তো কখনো অনুমতি নিয়ে কথা বলে না আমার সাথে। আজ এমন কি হলো শুনি? বলল হুমায়ুন রহমান। নরিন আফরোজ একটু মুচকি হাসলেন, হেসে বললেন, কথাটা তো আপনাদের কলিজাকে নিয়ে, তাই অনুমতি নিয়ে কথা বলতে হয়। কলিজা মানে? কার কথা বলছো, রিমা নাকি নূর? জানতে চাইল হুমায়ুন রহমান। নূরের বিষয়ে বলতে চাচ্ছিলাম, অভয় দিলে বলতাম। বলল নরিন আফরোজ। হুমায়ুন রহমান বলল, বর্ণিতা না করে বলো কি হয়েছে? আবার কি নালিশ নিয়ে এসেছো আমার কলিজাদের নামে? নরিন আফরোজ বলল, এবার কোনো নালিশ নিয়ে আসিনি, সম্বন্ধ নিয়ে এসেছি। সোজা সবটা কথা বলতে চাই। নূরকে আমার বাইরে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চাই নূর
আমার সাদাফের বউ হয়ে আমার ঘরে থাকুক। হুমায়ুন রহমান এতটাই অবাক হলেন কিছু বলতেও ভুলে গেলেন। সাথে সাথে বিছানা শট করেও উঠে বসলেন। বসে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বললে? আরেকবার বলো তো। নরেন আফরোজ আমতা আমতা করে বললেন, না মানে আমি চাই নূর সাদাফের বউ হোক। আমি চাই না নূর অন্য কোনো বাড়িতে যাক। আমার বাড়ির মেয়ে আমার বাড়িতেই থাকুক। ভীষণ মায়াবী, ছোটবেলা থেকে আমি ওকে মেয়ের মতো মানুষ করেছি। আমার একদম সইবে না নূর অন্য কোনো বাড়ির বউ হলে। আর যেখানে আমার ছেলে বিয়ের উপযুক্ত আছে সেখানে আমি অন্য কোনো জায়গায় কেন দিব আমার মেয়েকে? এদিকে ফজলুর রহমান গুরুতর চিন্তায় মগ্ন। ভাই কি বুঝাতে চাইলেন? সাদাফ এখনো নূরকে চাইবে? কিভাবে চাইবে? যদি চায় তাহলে ফজলুর রহমান কি করবে? একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, বংশের বড় ছেলে সাদাফ যদি কোনো কিছু চেয়ে বসে ফজলুর রহমানের কাছে, উনি কি পারবে খালি হাতে ফেরাতে? কিন্তু নূর যে বড় অবুঝ আর ছোট। আর তাছাড়া সাদাফ যে মুখ ফুটে বিয়ে করতে চাইলো, বলল পাত্র ঠিক করা আছে, পাত্রকে নাকি ওনারা সবাই চেনে। তাহলে আসলে কি বোঝাতে চাইলেন ভাই? এটাই ভাবতে ভাবতেই ঘুমাতে পারল না ফজলুর রহমান। এদিকে দীর্ঘ সময় পানিতে ভিজে থাকার কারণে নূরের সারা শরীর কাঁপিয়ে জ্বরই চলে এসেছে। সাদাফ পড়ে গেছে মুশকিলে। দুষ্টামি করতে গিয়ে মেয়েটা জ্বর বাঁধিয়ে দিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নূরের জ্বর কমানোর, কিন্তু কেঁপে কেঁপে উঠছে জ্বর মেয়েটার। সাদাফ বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। রাতে সবাইকে ডাকতে গেলে সবাই অবাক হয়ে যাবে। নূর কেন এই রুমে এবং ভেজা অবস্থায় সবাইকে কি জবাব দিবে সাদাফ? তাই সিদ্ধান্ত নিল কাউকে কিছু জানাবেই না। সারারাত নিজেই সেবা করবে। ভোর রাতের দিকে নূরকে রেখে আসবে নূরের রুমে। যেই ভাবনা সেই কাজ। একটি চাদর দিয়ে প্রথমে নূরকে কভার করে দিল। তারপর আলমারি খুলে একটা শার্ট এবং একটি ট্রাউজার বের করে রুমের দরজা লাগিয়ে দিল। ঘরে বাতি অফ করে দিল সাদাফ। তারপরে চাদরের নিচে একটু একটু করে নূরের জামাটি খোলার চেষ্টা করলো। ভাগ্যিস পেছনে চেন দেওয়া জামা ছিল। পেছনের চেন খুলে একটু একটু করে জামা পরিবর্তন করে দিল সাদাফ। নূরের ড্রেস পরিবর্তন করে শুকনো তাওয়াল দিয়ে নূরকে সুন্দর করে মুছিয়ে আরও একটি কম্বল এনে নূরের গায়ে জড়িয়ে দিল সাদাফ। নূরের কানে ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিস। তোর অনুমতি ছাড়া তোকে ছুঁয়েছে, তোর ড্রেস পরিবর্তন করেছে, কিন্তু আমার অধিকার আছে তোর ওপর। নূরের ঠোঁটে হালকা করে একটা চুমু খেলো সাদাফ। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, তুই কি শুনতে পাচ্ছিস নূর? আমি তোকে ভীষণ ভালোবাসি। যা বলে প্রকাশ করার ভাষা আমার নেই, তাই শুধু তোকে চেয়ে গেছে পাগলের মতো। আজ বলছে ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি নূর। এক আকাশ পরিমাণ বা এক সমুদ্র পরিমাণ পরিমাপ করতে পারবো না। শুধু জানি নিজের চেয়েও বেশি ভালোবাসি তোকে। রাত্রি প্রহর 2টা। সময় হু হু করে কেটে যাচ্ছে। নূরের জ্বর কোনোভাবেই থামছে না। শরীর কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসছে। পরপর 2টা কম্বল দিয়ে নূরকে ঢেকে দিল। তারপরও কাঁপুনি থামছে না। বাইরে কাউকে জানাবে কি জানাবে না সেই চিন্তায় সাদাফ ভাবলো এই মুহূর্তে যদি বাড়ির কেউ জানে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এর চেয়ে ভালো নিজ থেকে কমানোর চেষ্টা করুক। এই মুহূর্তে তো আর তেমন কিছু করারও নেই। যা যা রেমিডি নেওয়ার প্রয়োজন তা তো সবই গ্রহণ করেছে সাদাফ। সাদাফের নিজের করা কাজের উপর নিজে বিরক্ত হলো। একটুখানি শাস্তি দিতেই চেয়েছিল মেয়েটাকে, কিন্তু এমন কিছু হয়ে যাবে বুঝতেই পারেনি। অনুশোচনায় ভুগছে ক্ষোভ। নূরের কপালে হাত দিয়ে দেখলো প্রচণ্ড জ্বর। নূর কাঁপছে, ঠোঁটগুলো তিত্তির করে কাঁপছে। কিছুক্ষণ আগে নূরকে জোর করে এক বাটি স্যুপ এবং একটা নাপা খাইয়ে দিয়েছিল সাদাফ। এখনও জ্বর কমছে না। ভাবলো একটু পরে কমে যাবে, ওষুধের প্রভাব শুরু হতে একটু সময় লাগবে। সাদাফ নূরের কাঁপুনি দেখে বিছানায় উঠে বসলো। বসে নূরকে ধীরে ধীরে নিজের কোলে নিয়ে কোনো মতে বুকের সাথে চেপে ধরে নিজের শরীরে উষ্ণতা দিতে লাগলো। মানুষের শরীরে তাপমাত্রা 2টি কম্বলের চাইতেও অনেক বেশি হবে সেই চিন্তা করেই নিজের গায়ের সাথে নূরকে জড়িয়ে ধরে রাখলো সাদাফ। সাদাফের শরীরে যেন মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। পুড়ে যাচ্ছে সারা শরীর। নূরের গরম উষ্ণ নিঃশ্বাস সাদাফের বুকটা যেন ঝলসিয়ে দিচ্ছে। তারপরও পরম স্নেহের সাথে নূরকে
বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে কপালে চুমু এঁকে দিচ্ছে সাদাফ। নূর বিড়বিড় করে কিছু একটা বলছে। সাদাফ নূরের মুখের কাছে কান নিয়ে গেল শুনতে নূরের বিড়বিড় করে বলা কথা। সাদাফ শুনতে না পারে আরেকটু ঝুঁকলো নূরের ঠোঁটের কাছে, কান নিয়ে যেতে নূরের উষ্ণ গরম ঠোঁটের স্পর্শ পেল সাদাফ। সাথে সাথে শিহরিত হলো সাদাফ, গায়ে প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। হঠাৎ নূর সাদাফকে এত কাছে পেয়ে জড়িয়ে ধরে পাগলের মতো সাদাফের গালে, গলায়, বুকে চুমু খেতে লাগলো, বলতে লাগলো, আপনি শুধু আমার, আপনি অন্য কারো না। আপনি বিয়ে করলে কিন্তু আমি আপনার বউকে মেরে ফেলবো। আপনার কেন বিয়ে করতে হবে সাদা ভাই? আমি আছি না? এই যে আপনার ছোট্ট নূর আপনাকে কত ভালোবাসে, আপনার কেন বিয়ে করতে হবে? বলে আবারও সাদাফকে চুমু খেতেই লাগলো নূর। এদিকে সাদাফের উপরে চলছে নূরের ভালোবাসার উষ্ণ পরশ, তার উপর এই বোকা মেয়ের বোকা বোকা কথা। সাদাফ হাসবে নাকি শিহরিত হবে নিজেই ভুলে গেল। কিছুক্ষণ বাদে নূরের হাত শিথিল হলো ধীরে ধীরে। সাদাফকে ছেড়ে আবারও সাদাফের বুকে মুখ মাথা গুজে দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। নূরের তপ্ত শ্বাস সাদাফের বুকে যেন এফুর ওফুরি করে দিচ্ছে। তারপর সাদাফ দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে নূরকে সারা রাত নিজের বুকের সাথে চেপে রাখলো। ভোর 5টা ধীরে ধীরে সাদাফ দেখলো নূরের শরীর থেকে ঘাম ছুটছে, তার মানে জ্বর ছাড়ছে। এদিকে সাদাফ ঘেমে চুবুথুবু অবস্থা। নূরের শরীরের উষ্ণতার জন্য নূরকে কোনো মতেই সাদাফ আস্তে করে বিছানায় শুয়ে দিল। তারপর টি শার্টটি খুলে ফ্রেশ হয়ে আবারও আসলো নূরের কাছে। একটা শুকনো তাওয়ালে এনে নূরের সারা শরীর সুন্দর করে মুছিয়ে দিল। কম্বলটা নূরের গায়ে থেকে সরিয়ে দিল। ভোর 5টা। সাদাফ নূরকে কোলে তুলে নিল। নূরের মুখটির দিকে তাকে একটু মুচকি হাসলো সাদাফ। নূরের পরনে সাদাফের একটি টি শার্ট এবং একটি ট্রাউজার, যা ছোট্ট নূরের শরীরের তুলনায় অনেক বড় এবং ঢালা। নূরকে দেখে কেমন হাসি পাচ্ছে সাদাফের। পরক্ষণেই ভাবলো তাড়াতাড়ি নূরকে রুমে রেখে আসতে হবে, না হলে সবাই টের পেয়ে যাবে। প্রায় দরজা খুলে ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোতেই লাগলো সাদাফ। নূরের রুমে ঢুকে নূরকে বিছানায় যেই শোয়াবে অমনি ঘরের লাইট জ্বলে উঠল। সাদাফের গলা শুকিয়ে গেল। তাকে দেখলো হুমায়ুন রহমান লাইট জ্বালিয়ে দিয়েছে। সাদাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সাদাফ বাবাকে দেখে মাথা নিচু করে একটু মুচকি হাসলো, তারপর বলল, এইভাবে না বলে আসে কেউ? বেয়াদব একটা, দিন দিন তুই অনেক অসভ্য হয়ে যাচ্ছিস। আর নূর তোর কোলে কি করছে? আর ওর গায়ের কাপড় চোপড় কি অবস্থা? তোর কাপড় চোপড় পরে আছে কেন? তুমি বাবা হয়ে কিছু করতে না পারলে এখন আমার অসভ্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর দেখতে যখন পাচ্ছ আমার কাপড় চোপড় পরা, বাবা হয়ে আবার ছেলেকে জিজ্ঞেস করছে কেন? লজ্জা তো তোমারও বেশি নেই। সবাই তোকে ভদ্র মনে করে, আমি জানি তুই কি বাবার সাথে কীভাবে কথা বলতে হয় শিখলি না। সেই ছোটোবেলা থেকে এইরকম সবাই মনে করে তোর মতো ভদ্র ছেলে তো তা আশেপাশে 10 গ্রামে খুঁজলে একটা পাওয়া যাবে না। আমি বাবা, আমি জানি কি ছেলে পয়দা করেছি আমি। সেই ছোটোবেলা থেকে তুই আমাকে ব্ল্যাকমেল করে আসছিস। ব্ল্যাকমেইলের কি আছে? বাবা হও তুমি, ছেলের ভালোর জন্য তুমি কিছু করবে, সেটাকে ভালোবাসা বলে, ব্ল্যাকমেইল বলে না। বুঝি না মা তোমাকে সহ্য করে কীভাবে। আর আমি খারাপ কি করেছি? দুনিয়া কি বলতে পারবে তোমার ছেলে খারাপ? তুমি বাবা, তুমি আমার প্রকৃত রূপ চিনেছ, তোমাকে আমি চিনিয়েছি। তোমার সাথে কি চাও আমি অভিনয় করি? আর ভুলে যাও না, ফ্যাক্টরি মেশিন যেরকম হবে প্রোডাক্ট সেরকমই বের হবে। তাই আমাকে কিছু বলার আগে নিচের দিকে যে 4টা আঙুল উঠেছে সে আঙুলগুলো দেখে নিও। হুমায়ুন রহমান হাঁ হয়ে গেলেন ছেলের কথা শুনে। বাবার সাথে নাকি এই কথা, অথচ আশেপাশে মানুষের সামনে চোখ তুলে তাকায় না, পর্যন্ত মাথাটা নিচু করে রাখে সেই ছেলে। আর সেই ছেলে বাবাকে বলছে মেশিন খারাপ, চিন্তা করা যায়। তারপর ছেলের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, তুমি এখন এই রুম থেকে যাও, নূরকে আমি ঠিকমতো শোয়াবো। যাও। আর কি হয়েছিল নূরের? ওকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না, অসুস্থ মনে হচ্ছে দেখে। বলেই নূরের গায়ে হাত দিয়ে দেখলো এই মুহূর্তে ঠান্ডা, তবে কেমন ভেজা ভেজা ভাব। বুঝলো জ্বর হয়েছিল। বলল, নূরের কি জ্বর এসেছিল? কিভাবে হলো? আর ও তোমার রুমে কিভাবে গেল? সত্যি করে বল, কি করেছিস? সাদাব বলল, আমি কি করেছি মানে?
তোমার রাতের ভাতিজি বরং আমাকে থাক, ওসব কথা। তোমরা তো ওকে সবসময় ছোট মনে করো। তোমার নূর জ্বরের অবস্থায় হেঁটে হেঁটে আমার রুমে চলে গেছে। আমি তো ভদ্র ছেলে, ওকে রুমে দিয়ে যেতে এসেছে। আর বুঝলাম নূর তোমার কলিজা। তাই বলে তুমি সবসময় নূরের রুম এরকম ঘাপটি মার বসে থাকো কেন? যখনই আমি আসি তখনই তোমার সাথে দেখা হয়ে যায়। এই জন্যেই বাবা ওই যে তোর, ওই যে আমার ফ্যাক্টরির প্রোডাক্ট তো তুই, তাই সেজন্য জানি এখানে আসলে তোকে খুঁজে পাওয়া যাবে। আর খবরদার নূরকে নিয়ে একটা বাজে কথা বলবি না। এদিকে রিমা নিজের রুমের বিছানা ছটফট করছে, সারা রাত ঘুমাতে পারছে না। কি হয়ে গেল, কি কাণ্ড ঘটিয়ে ফেললো সাইমন? সকালবেলা মুখ দেখাবে কি করে? রাগের মাথায় চড় থাপ্পড় দিয়ে তো রুম থেকে বের করে দিয়েছে, কিন্তু সকাল হলে সবার সামনে কিভাবে মুখ দেখাবে? লজ্জায় সারা শরীর কাঁপতে লাগলো রিমার। এদিকে সাইমনেরও সেম অবস্থা। চোখের মাথায় একটি কাণ্ড তো ঘটিয়ে ফেলেছে, কেন করলো এই কাজ এখনো জানে না। সব সময় তো বন্ধুর মতো, বোনের মতোই মিশেছে, হঠাৎ কি এমন হয়ে গেল? ঠাস ঠাস করে চুমু খেয়ে বসলো। সাইমনের লজ্জা লাগছে, কপাল ঘেমে চুয়ে চুয়ে ঘাম বের হচ্ছে। টেবিলে চেয়ারে বসে আছে, বিছানায় যেতেই পারছে না, ছটফট করছে সাইমন। মনে মনে ভাবছে সকাল হলে না জানিয়ে ডাকিনিটাকে কি করে আল্লাহ জানে। মনের ভেতর কেমন দূর দূর করছে। রিমার দিকে তাকাবে বা কি করে? সম্পর্কটা যে এখন একটু অন্যরকম হয়ে গেল। এতদিন তো চাচাতো বোন ছিল, বন্ধুর মতো ছিল, কালকে থেকে কেমন হবে সম্পর্ক? কিভাবে মোকাবেলা করবে রিমার বুঝতেই পারছে না সাইমন। পরদিন সকাল নূর পিটপিট করে চোখ খুলে দেখলো পাশে বসে আছে নওরিন আফরোজ, আর নূরের জন্য খাবার রেডি করছে সামিহা বেগম। খাটেরও পাশে দাঁড়িয়ে আছে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। রিমা দাঁড়িয়ে আছে পায়ের কাছে। সাইমন রুমে নেই, সাদফ রুমে নেই। সামনে জরুরি একটা ক্লাস আছে, তাই যেতে হয়েছে। আর সাদাফের ভীষণ জরুরি মিটিং আছে, তাই আজ ফজলুর রহমান আর হুমায়ুন রহমান যাননি, সাদাফকে পাঠিয়েছে। সাদাফ যেতেই চাইছিল না, আমতা আমতা করছিল, কিন্তু সাদাফ না গেলে তো হবে না। যেহেতু সিইও হয়েছে কোম্পানির, তাই সাদাফকেই যেতে হবে। নূরের শরীর ভীষণ ব্যথা, দুর্বল লাগছে। নওরিন আফরোজ সাহায্য করলো নূরকে একটু উঠিয়ে বসার জন্য, ওষুধ খেতে হবে তাই। নওরিন আফরোজ সামিহার দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি নিয়ে আয় আর ঔষধগুলো সাথে করে নিয়ে আয়। একদিনে কি অবস্থা হয়েছে মেয়েটার, পুরো কাহিল হয়ে গিয়েছে। এমন কিভাবে জ্বর বাঁধালি বলতো? হুমায়ুন রহমান সাথে সাথে একটু কেশে দিলেন। মনে মনে ভাবলেন কি করে যে জ্বর বাঁধালো, এটা যদি জানতেই সবাই, তাহলে সাদাফের কি অবস্থা হবে সবার সামনে। তাই তিনি চুপ করে থাকাই শ্রেয় মনে করলেন। উনি যে রাতে জানতেন নূরের এই অবস্থা, কাউকে বললেন না। হুমায়ুন রহমানের ফোনে হঠাৎ টুংটাং ফোন শব্দ হতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো সাদাফ ফোন করেছে। এই নিয়ে অফিসে যাওয়ার পর থেকে 10 বার ফোন করে ফেলেছে, ফোন দিয়ে একই কথা। নূরের অবস্থা কেমন? বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে হুমায়ুন রহমান। ফোনটি নিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে একটু দূরে গিয়ে ফোন ধরে বলল, কি হয়েছে, বারবার ফোন করছিস কেন? ফোন করছি কেন মানে? জানো না কেন ফোন করেছে? নূরের অবস্থা কি এখন? 9 বার ফোন দিয়েছিস, এই নিয়ে 10 বার। একই কথা বারবার বলছি। অবস্থা এখন আগের চেয়ে ভালো, তবে দুর্বল। এইমাত্র ঘুম থেকে উঠছে। নতুন খবর জানতে পেলাম, ফোন না করলে কি জানতে পারতাম? ওই মাত্র ঘুম থেকে উঠেছে। ওকে ওষুধ খাইয়েছ, খাবার খাইয়েছ? শোন সাদাব, আমি কিন্তু ওর বাবা ঠিক আছে, আমি ওর খেয়াল রাখবো, বাড়ির সবাই ওর খেয়াল রাখবে। তুই একা পাগল হয়ে যাস না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুমি ওর বাবা, সবাই আত্মীয় স্বজন, কিন্তু কেউ তো আর আমি না। যাই হোক, জরুরি মিটিংয়ে আছে, ভালো করে খোঁজখবর রেখো, নাহলে কিন্তু আমি মিটিং ছেড়ে চলে আসবো বলছে। বাবা মাফ কর, তুই মিটিংটা একটু শান্তিতে কর। আমি এই যে রুমের ভিতরে ঢুকবো, আর সারাদিন রুম থেকে বের হব না। সারাদিন নিজে ওর খেয়াল রাখবো। এবার খুশি? কি খেয়ে যে তোকে পয়দা করেছিলাম আল্লাহ জানে, এরকম নির্লজ্জ ছেলে আমি কোথাও দেখিনি। আমরা আমাদের বাবাদের চোখে চোখে রেখে কথা বলতে পারিনি, আর তুই কিনা নির্লজ্জের মতো আমাকে বলছিস নূরের খেয়াল রাখতে, নাহলে তুই চলে আসবি বাবার সাথে। নাকি মানুষ এইভাবে কথা বলে? হ্যাঁ হ্যাঁ,
তোমাদের সময় তো তোমরা অনেক সভ্য শান্ত ভদ্র ছিলে। আমি আর রিমা তো আকাশ থেকে টুপ করে পড়েছিলাম। কথাটি বলেই সাথে সাথে ফোন কেটে দিল সাদাব। বাবার রিয়াকশন আর দেখার প্রয়োজন মনেই করলো না। এদিকে হুমায়ুন রহমান ফোন কানে নিয়ে টাসকে খেয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলে এইমাত্র কি বলল? দিন দিন ওর মাজা ছাড়িয়ে যাচ্ছে। অবশ্য দিন দিন কেন, ছোটবেলা থেকেই তো এরকম ছোটকাটা স্বভাবের। ছোটবেলাও এইরকমই করতো, শুধু সবার চোখের আড়ালে। একমাত্র হুমায়ুন রহমান জানে ছেলের আসল রূপ। দশম শ্রেণীতে পড়া অবস্থায় একদিন শুধু মাথায় হাত রেখেই বলেছিল,